যারা এখনো স্বপ্ন দেখেন আবার শেখ হাসিনা ফিরে আসবে, তাদেরকে বলি, কবর থেকে যেরকম মরা লাশ কোনোদিন উঠে আসে না, শেখ হাসিনাও আর কোনোদিন বাংলাদেশের রাজনীতিতে শুধু শেখ হাসিনা নয়, শেখ হাসিনাও ফিরবে না। শেখ হাসিনার ফ্যাসিবাদ বাংলাদেশে ফিরবে না ইনশাআল্লাহ। যারা বাংলাদেশে বিগত ফ্যাসিবাদকে দেখে মনে করছেন তারা 15 বছর ফ্যাসিবাদী কায়দায় দেশ চালাতে পারলে আমরা কেন আগামী 15 বছর ফ্যাসিবাদী কায়দায় চালাতে পারবো না? পরামর্শ দেই, সতর্ক করি, শেখ হাসিনার পরিণাম থেকে শিক্ষা গ্রহণ করেন। মনে রাখবেন, আমার বাংলার, আমার বৃদ্ধ জনতা, বাংলার যুব প্রজন্ম লেনি ফেরাউনকে উৎখাত করার মধ্য দিয়ে যে অদম্য সাহস তারা সঞ্চয় করেছে, বাংলাদেশের পরে যদি কেউ ফ্যাসিবাদের পথে চলবার চেষ্টা করে তার পরিণাম শেখ হাসিনা থেকেও ভয়াবহ হবে ইনশাআল্লাহ। ময়মনসিংহ মহানগর ও সদর উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত আজকের এই গণসমাবেশে উপস্থিত সংগ্রামী সভাপতি, উপস্থিত ময়মনসিংহ সদর 4 আসনের বাংলাদেশ খেলাফত মজলিসের মনোনীত রিকশা প্রতীকের সংসদ সদস্য পদপ্রার্থী মুফতি কাজী মুশতাক আহমদ ফারুকী, উপস্থিত বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, জেলা, মহানগর ও তৃণমূলের দায়িত্বশীল সংগঠনের নেতাকর্মী ও সর্বস্তরের ময়মনসিংহের আপামর এলাকাবাসী, রাত গভীরে আজকে ময়মনসিংহের রেলওয়ে কৃষ্ণচূড়া চত্বরে বিপুল পরিমাণ এই জনগণের উপস্থিতি বাংলাদেশে খেলাফত প্রতিষ্ঠার আন্দোলন এবং সংগ্রামকে উৎসাহিত করছে। আমরা আশাবাদী যে জনতার এই উচ্ছ্বাস, জনগণের এই ভালোবাসা আগামীর বাংলাদেশকে ইনশাআল্লাহ ইসলামের বাংলাদেশে পরিণত করবে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমাদের পূর্বপুরুষগণ এই মাটির জন্য এবং এখানে একটি সুন্দর দেশ গড়ার জন্য স্বনির্ভর আত্মমর্যাদাশীল একটি জাতি হিসেবে বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়াবার জন্য অনেক রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, সংগ্রাম করেছে, আন্দোলন করেছে। শত শত বছরের অতীত ইতিহাস আমাদের রয়েছে, গৌরবোজ্জ্বল ইতিহাস। আমরা বারবার ত্যাগ, কোরবানি, সংগ্রামের মধ্য দিয়ে আন্দোলনের বিজয় আমরা ছিনিয়ে এনেছি। কিন্তু দুর্ভাগ্যজনক বিষয় হলো, আমরা আন্দোলন এবং সংগ্রামে বিজয় অর্জন করি, কিন্তু বারবার সেই বিজয়ের ফসল তুলতে গিয়ে ষড়যন্ত্রের শিকার হই এবং আমরা আন্দোলনের ফসল, বিজয়ের ফসল ঘরে তুলতে আমরা ব্যর্থ হয়েছি। 1905 সালে কলকাতার আধিপত্য থেকে মুক্ত হওয়ার জন্য পূর্ববঙ্গের মানুষ ঢাকাকে কেন্দ্র করে এক উত্থান ঘটিয়েছিল। সেই ব্রিটিশের শাসনামলে বঙ্গকে ভঙ্গ করে ঢাকার নেতৃত্বে পূর্ববঙ্গের উত্থান ঘটেছিল। কিন্তু উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠী সহিংস আন্দোলনের মধ্য দিয়ে বঙ্গভঙ্গকে রদ করে আবার আমাদেরকে কলকাতার দাসত্বের শৃঙ্খলে বন্দী করবার ষড়যন্ত্র করেছিল। 1947 সালে 190 বছরের দীর্ঘ আন্দোলন, আজাদীর সংগ্রামের মধ্য দিয়ে যখন ব্রিটিশের গোলামীর জিঞ্জির ছিন্ন করা হয়, তখন এই জনপদের মানুষ আবার সেই বঙ্গভঙ্গ রদের প্রতিশোধ গ্রহণ করে 47-এর দেশ বিভক্তির সময় দিল্লিকে লাল কার্ড দেখিয়েছে, ভারতকে প্রত্যাখ্যান করে একটি স্বাধীন রাষ্ট্র গড়বার ভিত রচনা করেছিল দেশের মানুষ। পশ্চিম পাকিস্তানের মোহাম্মদ আলী জিন্নাহ সহ খান পাঠানদের প্রতিশ্রুতি
কোরআন সুন্নাহর ভিত্তিতে দেশ পরিচালনা করা হবে, ইসলামী শরিয়ার নিজাম কায়েম করা হবে। এই প্রতিশ্রুতির ভিত্তিতে বাংলার মানুষ পশ্চিম পাকিস্তানিদের সঙ্গে গাঁটছড়া বেঁধে একটি ভিন্ন রাষ্ট্র আমরা গঠন করেছিলাম। একটি স্বাধীন জাতিসত্তার বিকাশ ঘটানোর জন্য আমরা সেদিন ভারতকে প্রত্যাখ্যান করেছিলাম। কিন্তু দুঃখ এবং পরিতাপের বিষয়, যেই কোরআনী শাসন কায়েম করবার ওয়াদা এবং অঙ্গীকার করে পাকিস্তান সৃষ্টি করা হয়েছিল, পশ্চিম পাকিস্তানের শাসক গোষ্ঠী 24 বছর পর্যন্ত আমাদের সঙ্গে ধোঁকাবাজি, প্রতারণা, গাদ্দারি, বিশ্বাসঘাতকতা ছাড়া কিছুই দেয়নি। কোরআন সুন্নাহর ইনসাফের শাসন ব্যবস্থার কথা বলে তারা আমাদের সঙ্গে বৈষম্যের আচরণ করেছে, ভ্রাতৃত্বের কথা বলে আমাদের উপর প্রভুত্ব ফলাতে চেয়েছে, অধিকারের কথা বলে আমাদের সঙ্গে বঞ্চনা করা হয়েছে। বারবার আমাদের অধিকারগুলো ওদের বুটের তলায় পিষ্ট হয়েছে। বাংলার মানুষ অধিকার থেকে বরাবরই বঞ্চিত থেকেছে। তাই পশ্চিম পাকিস্তানি খান পাঠান শাসকদের বৈষম্যের বিরুদ্ধে, শোষণের বিরুদ্ধে, বঞ্চনার বিরুদ্ধে এই জমিন থেকে বারবার সংগ্রাম হয়েছে। 52 ভাষা আন্দোলন হয়েছে, 54 যুক্ত ফ্রন্টে মৌলানা আজহার আলী সাহেব সহ এদেশের ইসলামী নেতৃত্ব পশ্চিম পাকিস্তানি খান পাঠানদের বিরুদ্ধে দেশকে, জাতিকে ঐক্যবদ্ধ করার ক্ষেত্রে অবদান রেখেছিল। 66 6 দফা আন্দোলন, 69 গণ অভ্যুত্থান, 70 জাতীয় নির্বাচনের পর 71 মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে সেই পশ্চিম পাকিস্তানি শোষণের জাতাকল থেকে শৃঙ্খল ভেঙে বাংলার মানুষ স্বাধীনতার লাল সূর্যটা ছিনিয়ে এনেছিল। এদেশের মানুষ তখন স্বপ্ন দেখেছিল যে ভিনদেশীরা শাসন করেছে, শাসনের নামে আমরা পেয়েছি শোষণ। ভিনদেশীরা অঙ্গীকার করেছিল, তাদের অঙ্গীকারের পর আমরা পেয়েছি গাদ্দারি। এবার আমাদের দেশের লোকেরা নেতৃত্ব দিয়ে মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে বাংলাদেশকে স্বাধীন করেছে। এবার আর এদেশের মানুষ প্রতারিত হবে না, বঞ্চিত হবে না। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, আমাদের 71 মুক্তিযুদ্ধে যিনি নেতৃত্ব প্রদান করলেন শেখ মুজিবুর রহমান সাহেব, মুক্তিযুদ্ধের পুরো 9 মাস পশ্চিম পাকিস্তানিদের হাতে তিনি বন্দী থাকলেন। বিজয়ের পর তিনি মুক্তি পেলেন। মুক্তি পেয়ে তিনি গেলেন লন্ডন। বাংলার মানুষ তখন অপেক্ষার প্রহর গুনছিল, তাদের নেতা লন্ডন থেকে সরাসরি সদ্য স্বাধীনতা অর্জনকারী বাংলার মাটিতে পদার্পণ করবেন। কিন্তু সেই নেতা জাতিকে হতাশ করলেন, জাতিকে তিনি আশাহত করলেন। তাকে বহনকারী প্লেন এই স্বাধীন বাংলার মাটিতে ল্যান্ড করেনি, বরং তাকে বহনকারী প্লেন ল্যান্ড করেছিল ভারতের রাজধানী নয়াদিল্লিতে। তিনি বাংলার মানুষের কাছে আসেননি, তিনি সর্বপ্রথম গিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধীকে কুর্নিশ করবার জন্য। তিনি সেখান থেকে ফিরে আসার সময় ভারতীয় প্রধানমন্ত্রী তার মুজিব কোটের পকেটে একটা চিরকুট ভরে দিলেন, প্রেসক্রিপশন লিখে দিলেন। তিনি সেখান থেকে বাংলাদেশে আসলেন। তারপরে সেই প্রেসক্রিপশনের ভিত্তিতে 72 সালে মুক্তিযুদ্ধের বিনিময়ে অর্জিত 1 সাগর রক্ত দিয়ে কেনা এই স্বাধীন বাংলাদেশে একটি সংবিধান রচনা করলেন। আর সেই সংবিধানে ভারতীয় সংবিধানের মূল নীতিগুলোকে সেখান থেকে কপি করে এনে বাংলাদেশের সংবিধানে পেস্ট করে দিয়ে বাংলাদেশের স্বাধীনতা, হাজারো মায়ের কোল খালি করা রক্তের বিনিময়ে অর্জিত বাংলার নতুন স্বাধীনতাকে ভারত মাতার চরণ তলে তিনি বলি দিয়ে দিলেন। এইভাবে 72-এ এক নতুন গাদ্দারি আর বিশ্বাসঘাতকতার সম্মুখীন হলো বাংলাদেশের মানুষ। আগের বারের গাদ্দারি করেছিল ভিনদেশীরা, 72 সালের গাদ্দারি করেছিল স্বজাতীয় গাদ্দাররা। 72-এর সংবিধানের মধ্য দিয়ে এদেশের মানুষের
হাজার বছরের ইচ্ছা, অভিপ্রায়, স্বপ্ন এবং আকাঙ্ক্ষাকে গলা টিপে হত্যা করা হয়েছে। সবচেয়ে বড় কথা হলো এই ৭১-এর মহান মুক্তিযুদ্ধের চেতনাকে ধ্বংস করে ৭২-এ বাকশালী একদলীয় ভেজাল চেতনা বাংলার মানুষের উপর চাপিয়ে দেওয়া হয়েছে। এরপরের ইতিহাস ৭২ থেকে ২৪ সাল পর্যন্ত ৫৪ বছরের ইতিহাস বাংলাদেশের মানুষকে ভারতের গোলামীর জিঞ্জিরে আবদ্ধ করবার ইতিহাস। ৫৪ বছরের ইতিহাস বাংলার মানুষের দুঃখ ভরা অধিকার হারা ইতিহাস। ৫৪ বছরের ইতিহাস বাংলার মানুষের সাথে প্রবঞ্চনার ইতিহাস। ৫৪ বছরের ইতিহাস বাংলাদেশের মানুষের স্বপ্ন পূরণ না হওয়ার বেদনার ইতিহাস। এই ৫৪ বছর যারা যখন এই মাটিতে ইসলামের কথা বলেছে, কোরআন সুন্নাহর শাসনের কথা নিয়ে রাজপথে নেমেছে, ইসলামের অধিকারের কথা বলেছে, মানুষের অধিকারের কথা বলেছে, ন্যায় এবং ইনসাফের কথা বলার চেষ্টা করেছে, তখনই তাদেরকে কখনো দেশ বিরোধী, কখনো স্বাধীনতা বিরোধী, কখনো রাজাকার, কখনো জঙ্গিবাদী, কখনো মৌলবাদীর ট্যাগ দিয়ে তাদেরকে দমিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে। সর্বশেষ যখন চূড়ান্তভাবে ফ্যাসিবাদ কায়েম করা হলো, চূড়ান্তভাবে যখন বাংলার মসনদকে দিল্লির কাছে বিক্রি করা হলো, যখন চূড়ান্তভাবে বাংলার ক্ষমতার মসনদে দিল্লির কৃতদাসী, দিল্লির কেনা গোলাম, নরেন্দ্র মোদীর কেনা গোলাম, বাংলাদেশের ইতিহাসের ঘৃণ্যতম নৃশংসতম শাসক শেখ হাসিনা যখন অধিষ্ঠিত হলো, আক্ষরিক অর্থেই বাংলাদেশের স্বাধীনতা তখন ভিন্ন দেশের কাছে সম্পূর্ণরূপে বিক্রি করা হলো। এই সময়টায় দেশপ্রেমিক এবং যারা বাংলাদেশের স্বাধীনতার অতন্দ্র প্রহরী হিসেবে ভূমিকা পালন করেছে, একে একে তাদের উপর খড়গ নেমে এসেছে। প্রতিটি রাজনৈতিক দলকে ধ্বংস করার পায়তারা চালানো হয়েছে। যারাই তাদের বিরুদ্ধে প্রতিবাদে নেমেছে তাদেরকেই নির্মম কায়দায় দমন করা হয়েছে। বাংলার শান্ত মাটি মৃত্যুপুরীতে পরিণত হয়েছে। ঘরে ঘরে মায়ের কোল থেকে সন্তানদেরকে কেড়ে নিয়ে গুম করা হয়েছে। গোটা বাংলাদেশকে একটি শ্মশানে পরিণত করা হয়েছে। এর বিরুদ্ধে যখন কেউ কোনো কথা বলবার সাহস পায়নি, 13 সালের 5ই মে এদেশের আলেম সমাজ, ইসলাম প্রিয় জনতা, নবী প্রেমিক তাওহীদি জনতা ফ্যাসিবাদের বিরুদ্ধে, স্বৈরতন্ত্রের বিরুদ্ধে, দেশ এবং স্বাধীনতা বিকিয়ে দেওয়ার ষড়যন্ত্রের বিরুদ্ধে শাপলা চত্বরে জড়ো হলো। আর সেই শাপলা চত্বরের নবী প্রেমিক, দেশ প্রেমিক জনতার বুকের উপর নির্বিচারে পাখির মতো গুলি ছুড়ে হত্যাকাণ্ড, গণহত্যা পরিচালিত করা হলো। রক্ত দিয়ে হোলি খেলা খেলা হলো। এরপরে জাতীয় সংসদ দাঁড়িয়ে চরম মিথ্যাচার করে শহীদের রক্তের সাথে চরম উপহাস করে বলা হলো শাপলা চত্বরের শহীদরা নাকি বুকে রং মেখে শুয়েছিল। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, এই সকল নির্মমতার শিকার হয়েছি আমরা। সব কিছুর পরে আসলো 2024 সাল। 2024 সালের জুলাইতে এদেশের ছাত্র জনতা, আমার দামার সন্তানেরা দেশকে নতুন করে গড়ার একটি স্বপ্ন নিয়ে, একটি সংগ্রাম নিয়ে তারা মাঠে নামলো, দাবি উত্থাপন করলো। কোটার ভিত্তিতে দলীয় নেতা কর্মীদের মাধ্যমে গোটা দেশটাকে একদলীয় কায়দায় পরিচালনা করবার এই বাকশালী সিস্টেমের বিরুদ্ধে কোটা নয়, মেধার ভিত্তিতে দেশ গড়বার আন্দোলন গড়ে উঠলো। এদেশের ছাত্র জনতা অত্যন্ত যৌক্তিক দাবি নিয়ে মাঠে নামলো। তারা বলল, কোটা নয়, মেধা চাই, মেধার ভিত্তিতে বাংলাদেশকে গড়ে তুলতে চাই। যারা মেধার দাবিতে রাজপথে নামলো তাদেরকে পাখির মতো গুলি করে হত্যা করা হলো। একজনকে হত্যা করলে 100 জন নামলো। 100 জনকে হত্যা করার পরে লক্ষ জনতার বাপ ভাঙ্গা জোয়ার বাংলার প্রতিটি রাজপথকে দখল করে নিল। বাংলাদেশ
সংগ্রামী সাথী ও বন্ধুগণ, এইভাবে যখন আর কোনোভাবে জনতার, ছাত্র জনতার উত্তাল স্রোত রুখতে পারল না, তখন সেই ফ্যাসিবাদের খলনায়িকা, ইতিহাসের ঘৃণ্য শাসক, বর্বর নৃশংস শাসক শেখ হাসিনা বাংলাদেশের 4 কোটি ছাত্র জনতাকে রাজাকারের বাচ্চা বলে গালি দিল, রাজাকারের নাতিপুতি বলে তাদেরকে চরম কটাক্ষ করলো। বাংলার প্রতিটি শিক্ষাঙ্গন, স্কুল, কলেজ, আলিয়া মাদ্রাসা, কওমি মাদ্রাসা, পাবলিক প্রাইভেট বিশ্ববিদ্যালয়, সকল ছাত্র জনতা বিভেদের সকল দেয়ালগুলো ভেঙে গুড়িয়ে দিয়ে হাতে হাত রেখে তারা রাজপথে নেমে আসলো। তারা বলল, দেশের কথা বললে যদি রাজাকার হতে হয়, দেশের ভবিষ্যতের উন্নতি চাইলে যদি রাজাকার হতে হয়, দেশের উপর দিল্লির খবরদারির বিরুদ্ধে স্লোগান তুললে যদি রাজাকার হতে হয়, দেশকে ভালোবাসতে যদি রাজাকার হতে হয়, প্রতিটি শিক্ষাঙ্গন থেকে তাদের নিস্তব্ধতাকে ভেঙে আওয়াজ উঠলো, আমি কে তুমি কে। গোটা বাংলাদেশ প্রকম্পিত হলো। শেখ হাসিনার রাজাকারের ট্রাম কার্ড সেখানেই মারা খেল। সেদিনেই প্রকৃত অর্থে ফ্যাসিবাদের খলনায়িকা শেখ হাসিনার ক্ষমতার কফিনে সর্বশেষ ব্রেক সেদিনই ঠুকে গিয়েছিল। অবশিষ্ট ছিল শুধু জানাজা। 5ই আগস্টের অপরাহ্নে সেই জানাজা পড়ে তার কফিন সেই দেশে পাঠিয়ে দেওয়া হয়েছে যে দেশের এজেন্ডা বাস্তবায়নের জন্য 15 বছর বাংলাদেশের ক্ষমতার মস্তককে সে কুক্ষিগত করে রেখেছিল। যারা এখনো স্বপ্ন দেখেন আবার শেখ হাসিনা ফিরে আসবে, তাদেরকে বলি, কবর থেকে যেরকম মরা লাশ কোনোদিন উঠে আসে না, শেখ হাসিনাও আর কোনোদিন বাংলাদেশের শুধু শেখ হাসিনা নয়, শেখ হাসিনাও ফিরবে না। শেখ হাসিনার ফ্যাসিবাদ বাংলাদেশে ফিরবে না ইনশাআল্লাহ। যারা বাংলাদেশে বিগত ফ্যাসিবাদকে দেখে মনে করছেন তারা 15 বছর ফ্যাসিবাদী কায়দায় দেশ চালাতে পারলে আমরা কেন আগামী 15 বছর ফ্যাসিবাদী কায়দায় চালাতে পারবো না? পরামর্শ দেই, সতর্ক করি, শেখ হাসিনার পরিণাম থেকে শিক্ষা গ্রহণ করেন। মনে রাখবেন, আমার বাংলার, আমার বৃদ্ধ জনতা, বাংলার যুব প্রজন্ম লেনি ফেরাউনকে উৎখাত করার মধ্য দিয়ে যে অদম্য সাহস তারা সঞ্চয় করেছে, বাংলাদেশের পরে যদি কেউ ফ্যাসিবাদের পথে চলবার চেষ্টা করে তার পরিণাম শেখ হাসিনা থেকেও ভয়াবহ হবে ইনশাআল্লাহ। শেখ হাসিনা কৌশল করার পর ছাত্র জনতা ঘোষণা করেছিল গণভবন অভিমুখী লং মার্চ হবে 6 তারিখ, 6ই আগস্ট। শেখ হাসিনা তার কৌশল পরিবর্তন করলো, ছাত্র জনতা লং মার্চ একদিন আগে 5ই আগস্ট দিয়ে দিল। আগামীবার এবার 5ই আগস্ট দেওয়ার কারণে দুপুর বেলায় হেলিকপ্টারে পালাবার পথ খুঁজে পেয়েছে। এরপরে যেই ফ্যাসিবাদী তৈরি যদি হতে চায় বাংলাদেশে কেউ, তখন 5ই আগস্টের জন্য অপেক্ষা করা হবে না। 4 আগস্ট সেই লং মার্চের মাধ্যমে চিমটি চিমটি করে যেভাবে গণভবনের দেয়াল খসিয়ে ফেলা হয়েছে, ফ্যাসিবাদের প্রতি ইঞ্চি গা শরীর থেকে বাংলার মানুষ ভাগ বাটোয়ারা করে নিয়ে যাবে। কাজেই সকল বন্ধু বান্ধবদেরকে, আমাদের আপনজনদেরকে, রাজনৈতিক মিত্রদেরকে সবাইকে হুঁশিয়ার করি, বাংলাদেশের মাটিতে ফ্যাসিবাদী শাসতে যায় না। বাংলার মানুষ কিন্তু একবার যদি ক্ষিপ্ত হয়ে উঠে খুব খতরনাক হয়ে যায়, খুব খতরনাক হয়ে যায়। কাজেই ক্ষমতায় আসার স্বপ্ন জেগেও দেখতে পারেন, খবরদার ফ্যাসিবাদী হওয়ার চিন্তাও কেউ করবেন না, স্বপ্নও দেখবেন না। খবরদার, এই স্বপ্ন দোষ যদি কারো হয়, ফ্যাসিবাদী হওয়ার স্বপ্ন দোষে যদি কেউ আক্রান্ত হন, শেখ হাসিনা থেকে পরিণাম শিক্ষা গ্রহণ করবার জন্য আমি উদাত্ত আহ্বান জানাই। আমি
আমি আরেকটা কথা বলতে চাই, অনেকেই আমাদেরকে মনে করেছিল আমরা হয়তো বড় বড় রাজনৈতিক দলগুলোর সাথে নির্বাচনী সমঝোতার মাধ্যমে নির্বাচনে অংশগ্রহণ করে আমরা হয়তো সংসদের সদস্য পদ নিশ্চিত করব অথবা রাষ্ট্রীয় কোনো গুরুত্বপূর্ণ দায়িত্ব প্রাপ্তি নিশ্চিত করব। আমরা সেই পথে না হাঁটায় অনেকেই মর্মাহত হয়েছেন, অনেকে আফসোস করছেন, অনেকে বিস্মিত হয়েছেন। কিন্তু কেন আমরা নিশ্চিত সেই প্রাপ্তির পথ পরিহার করে আমরা কেন দেশের সাধারণ জনতার কাতারে নেমে আসলাম? আমি সেই রহস্য আজ এই ময়মনসিংহের মাটিতে দাঁড়িয়ে, ইসলামের দুর্ভেদ্য ঘাঁটি আমাদের পূর্বসূরীদের এই মাটিতে দাঁড়িয়ে আমি সেই রহস্য উন্মোচন করছি। সেটা হলো এই, আমাদেরকে অনেকে অফার করেছিল তোমরা লভ্যাংশ নিয়ে যাও, মালিকানা দাবি করো না। আমরা বলেছি লভ্যাংশ নয়, আমরা বাংলাদেশের মানুষের পক্ষ থেকে রাষ্ট্রের মালিকানা চাই। তারা আমাদেরকে লভ্যাংশ দিতে চায়, 10% না 20% নেন, 25% নেন। আমরা বলেছি আমরা 25% লভ্যাংশ চাই না, 10% মালিকানা চাই। কথাটা আমাদের পরিষ্কার। বিগত 14 মাস পর্যন্ত জুলাই বিপ্লবের পরে বাংলাদেশে যে সংস্কার কার্যকলাপ পরিচালিত হয়েছে, এই সংস্কারের মধ্যে দেশ, জাতি এবং জনগণের যে ইচ্ছা এবং অভিপ্রায় ছিল এবং ফ্যাসিবাদকে চিরতরে রুখে দেওয়ার যেই সকল প্রস্তাবনাগুলো ছিল, সেই সকল প্রস্তাবনাগুলোর ক্ষেত্রে বড় রাজনৈতিক দলগুলো এককভাবে সিদ্ধান্ত গ্রহণ করে প্রতিটি মৌলিক প্রস্তাবের বিপক্ষে তারা অবস্থান নিয়েছে। কোন একটি প্রস্তাবের ক্ষেত্রে অন্যান্য রাজনৈতিক দলের মতামতের বিন্দু মাত্র কোনো তোয়াক্কা করে নাই। তারা কারোর সাথে জোট করবে না বলে শুরুতেই সিদ্ধান্ত নিয়েছে। জোট করবে না মানে হলো কাউরে শেয়ার দিবে না, শুধুমাত্র ভিক্ষা দিতে চায়। আমরা বললাম আমরা বাংলাদেশে আগামী দিনে ভিক্ষা প্রাপ্তির রাজনীতি করব না, অংশীদারিত্ব মালিকানা প্রাপ্তির রাজনীতি করব। বন্ধুগণ, সংক্ষেপে বললাম, আকারে ইঙ্গিতে বললাম, অন্য কোন দলকে নিয়ে সমালোচনা করা, কটাক্ষ করা এটা আমার রাজনৈতিক আদর্শের পরিপন্থী। শুধু আমি এতটুকু বলতে চাইলাম যে বাংলাদেশে ইসলামপন্থীরা অন্যের উপর নির্ভর করে রাজনীতি করতে চায় না। আমরা চাই নিজের পায়ে দাঁড়িয়ে, মাথা উঁচু করে দাঁড়িয়ে স্বাধীন বাংলার মাটিতে, রক্ত দিয়ে কেনা বাংলার মাটিতে মালিকানা সূত্রে রাজনীতি করব। যদি কেউ সম অধিকারের ভিত্তিতে আমাদের সঙ্গে আলাপ আলোচনার মাধ্যমে রাজনৈতিক সমঝোতা করতে চায়, সাদর আমন্ত্রণ জানাই। ভিক্ষার থলি আমাদের দিকে কেউ হাত বাড়িয়ে দেওয়ার চেষ্টা করলে সেই ভিক্ষার থলিকে আমরা দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করি। এটাই হলো আমাদের রাজনীতির দর্শন। এটার ভিত্তিতে আমরা বাংলাদেশের রাজনীতিতে নতুন ভাবে নিজেদেরকে প্রতিষ্ঠা করার শপথ নিয়ে মাঠে নেমেছি। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, তাই আজ আমাদের কাতার প্রলম্বিত হচ্ছে। আমরা বাংলাদেশের প্রতিটি রাজনৈতিক পক্ষকে উদাত্ত আহ্বান জানাই, যারা যারা আছো, বিগত ফ্যাসিবাদী আমলের যারাই নিগৃহীত হয়েছ, যারাই জুলুমের শিকার হয়েছ, জুলাই বিপ্লবের যারাই অংশীজন, আসো এক টেবিলে বসি অংশীদারত্বের ভিত্তিতে বাংলাদেশকে পরিচালিত করি। অন্য সকলকে বাদ দিয়ে যদি শুধুমাত্র একদলীয় কায়দায় আমার বাকশালী কোনো ব্যবস্থা আমার বাংলাদেশের
জুলাই হবে, আবার শাপলা চত্বর হবে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমি আপনাদেরকে আমার বক্তব্যের শেষ পর্যায়ে এসে আহ্বান জানাতে চাই। বাংলাদেশ আজ দুই ভাগে বিভক্ত। এক ভাগ ৭২-এর ভারতীয় দালালির পন্থার ভাগ, আরেক ভাগ ২৪-এর বাংলাদেশপন্থী স্বাধীনতাকামীদের ভাগ। আমি প্রতিটি রাজনৈতিক পক্ষকে উদাত্ত আহ্বান জানাতে চাই, সৎ সাহসিকতার সাথে, ভিতরে কোনো কপটতা না রেখে যার যার ইচ্ছা এবং অভিপ্রায় জনতার সামনে ওপেন করে দিন। এবং আমি এটাও বলতে চাই, আগামী যে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে এটা অতীতের 11টি সংসদ নির্বাচনের মতো নয়। এবারের নির্বাচনের সঙ্গে গণভোট অনুষ্ঠিত হবে। সেই গণভোট হবে জুলাইয়ের বিপ্লবের স্বীকৃতির জন্য জুলাই সনদের গণভোট। সেই জুলাই সনদ যদি আমাদের দাবি মোতাবেক বাংলাদেশে আইনি ভিত্তি পায়, বাংলাদেশের জনগণের ম্যান্ডেট পায়, ইনশাআল্লাহ আগামী দিনে বাংলাদেশে ক্ষমতার মস্তদে গিয়ে নতুন কোন শেখ হাসিনা তৈরি হবে না। এই জন্য গণভোটে দুটি ব্যালট থাকবে, একটি না আর একটি হার ব্যালট। আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করতে চাই, আপনারা কি ৭২-এর দালালির পন্থী না ২৪-এর বিপ্লবকামী স্বাধীনতাকামী? আপনারা যদি আপনারা ২৪-এর বিপ্লব পন্থী হয়ে থাকেন তাহলে হা ভোটের ব্যালটে সিল মারতে হবে। হা ভোটের ব্যালটে কারা কারা সিল মারবেন? রাষ্ট্রের সম্পদ চুরি করে বিদেশে বেগম পাড়া করেছে, ইনকাম তাদের বেড়েছে, মেগা প্রকল্পের নামে মেগা দুর্নীতি করে তারা ডিজিটাল কায়দায় বাংলাদেশ ব্যাংক থেকে হাজার হাজার কোটি টাকা চুরি করে নিয়ে গেছে। যেহেতু দুর্নীতি বেড়েছে এই জন্যই গড় আয় বেড়েছে। আমি অর্থনীতির ছাত্র, এই যে দুর্নীতি এবং চুরি অর্থনীতির সূত্রে এগুলোকে ইনকামের মধ্যে দেখানো হয়। এই জন্য আমার দেশের দুর্নীতিবাজ আমলারা, দুর্নীতিবাজ ক্ষমতাসীনরা যত টাকা চুরি করে এগুলো সব ইনকাম। কাজে জনগণের যত সম্পদ তারা চুরি করতে পারে গড় আয় তাদের বাড়ে। এই হলো বাংলাদেশের বিগত দিনের উন্নয়নের রোল মডেলের গল্প। আমরা কথা দিচ্ছি, ইসলাম প্রদত্ত অর্থ ব্যবস্থা বাস্তবায়িত হলে গড় আয় শুধু বাড়বে না, বাংলাদেশের দারিদ্র্য সীমার নিচে বসবাসকারী প্রতিটি মানুষের ক্রয় ক্ষমতা বাড়বে। আরেকটা শুভঙ্করের ফাঁক আছে, আরেকটা ইনকাম ফাঁক আছে শুভঙ্করের, এটাও বলে দিয়ে যাই। এইভাবেই ধোঁকা দিয়েছে শেখ হাসিনা। সে সরকারি চাকরিজীবীদের 2 দিন পর পর বেতন বাড়ায় দিত। ছিল এটা অর্থনীতিতে। এটার যে শুভঙ্করের ফাঁক, অর্থনীতির দুটো মৌলিক পলিসি থাকে। অর্থনীতির মৌলিক দুটো পলিসির ভিত্তিতে রাষ্ট্র চলে। একটাকে বলে ফিসক্যাল পলিসি, আর একটাকে বলে মনিটারি পলিসি। মনিটারি পলিসির মধ্যে টাকা ছাপানো, দেশের মধ্যে মুদ্রা বিপুল পরিমাণ ছাপিয়ে দিলে দেশে এখন মনে করেন সম্পদ আছে 10 লক্ষ কোটি টাকার। আপনি যদি 10 লক্ষ কোটি টাকার সম্পদের বিপরীতে আপনি যদি 20 লক্ষ কোটি টাকার মুদ্রা ছাপিয়ে দেন তাহলে আপনার সম্পদ 20 লক্ষ কোটি টাকার হলো না, কিন্তু মুদ্রা কিন্তু 20 লক্ষ কোটি টাকার হয়ে গেল। সে এই ধোঁকাবাজি করেছে বাংলাদেশের মানুষের সাথে। বছর বছর মুদ্রা ছাপিয়ে সরকারি কর্মকর্তাদের বেতন বাড়িয়ে দিয়েছে। সরকারি কর্মকর্তাদের বেতন যখন বেড়েছে বাজারের মূল্য বেড়ে গিয়েছে। সেই সাথে তালে তালে সাধারণ মানুষের, সরকারি কর্মকর্তাদের বেতন বেড়েছে 50%, সাধারণ মানুষের বেতন বেড়েছে 25%, জিনিসপত্রের মূল্য বেড়েছে 75%।
এতে কি হয়েছে? সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার তুলনায় দ্রব্যমূল্য আরো বেশি দূরে সরে গিয়েছে। এই সমস্ত ধোঁকাবাজির মাধ্যমে দেশের মানুষকে বোকা বানানোর চেষ্টা করা হয়েছে। আমরা বলতে চাই, ধোঁকাবাজি অর্থ ব্যবস্থা নয়, ধোঁকাবাজি প্রতারণার রাজনীতি নয়। আমরা মেহনতি এবং প্রান্তিক জনগোষ্ঠীর কল্যাণের অর্থ ব্যবস্থা, রাজনৈতিক বন্দোবস্ত বাস্তবায়ন করব ইনশাআল্লাহ। এই জন্য আমরা প্রতীক নিয়েছি। আমাদের প্রতীক রিকশা, রিকশা আমাদের প্রতীক রিকশা। মেহনতি মানুষের প্রতীক, গরিব মানুষের প্রতীক রিকশা। এটা হলো শ্রমিকের প্রতীক রিকশা। এটা হলো সাধারণ মানুষের যানবাহন রিকশা। এই রিকশা, এটা প্রতীক আমরা কেন বেছে নিলাম? আমরা জাতিকে পয়গাম দিতে চাই, আমরা গাড়িওয়ালাদের ভাগ্যের উন্নয়ন নয়, রিকশা যাত্রী, রিকশা চালকদের ভাগ্য উন্নয়নের রাজনীতি করব। আমি আমার ভাই মোশতাক আহমদ ফারুকের হাতে আমানত রেখে গেলাম, তাকে আমি আপনাদের কাছে আমানত রেখে গেলাম। ইনশাআল্লাহ আপনারা আমাদেরকে একবারের জন্য সুযোগ প্রদান করেন। আমি আপনাদেরকে কথা দিচ্ছি, দেশ জাতি ইসলামের প্রশ্নে কারো সঙ্গে আপোষ করব না, কোন রক্তচক্ষুর পরোয়া করব না। অতীতে আমরা শুধুমাত্র দেশের কথা বলার অপরাধে আমার বাংলাদেশের অধিকার হরণকারী, বাংলার মানুষের অধিকার হরণকারী, অর্থের অধিকার, ভোটের অধিকার হরণকারী নরেন্দ্র মোদীর আগমনের প্রতিবাদ করার অপরাধে বছরের পর বছর নির্মম কায়দায় অন্ধকার করা প্রকোষ্ঠে আমাদেরকে দিন গুজরান করতে হয়েছে। আমরা জুলুম মেনে নিয়েছি, দেশের মানুষের অধিকারের প্রশ্নে, ইসলামের প্রশ্নে জালিমের সঙ্গে মাথা নয় নাই। আপনাদের সঙ্গে আমি অঙ্গীকার করছি, আমি আপনাদেরকে কথা দিচ্ছি, যদি আপনারা আমাদের প্রতীকে ভোট দিয়ে আমার ভাইকে যদি আপনারা নির্বাচিত করেন, আমি আপনাদেরকে কোন নেতা উপহার দিতে পারবো না, তবে কথা দিচ্ছি আমি আপনাদেরকে একজন সেবক উপহার দেব। তিনি নেতৃত্বের ছড়ি করাবেন না, তিনি আপনাদের খাদেম হয়ে আপনাদের দরবারে দরবারে গিয়ে আপনাদের সেবা করবেন ইনশাআল্লাহ। শুধু তিনি নন, এবং এটাও বলে নেই, জয় হোক পরাজয় হোক, মাঠে নেমেছি জনগণের সেবা করবার জন্য। এই জনগণকে নিয়ে আমরা রাজনীতি ময়দানে অবিচল সংগ্রাম চলছে, চলবে ইনশাআল্লাহ। আমাদের আগামী দিনের সংগ্রাম চলবে, তোমার পথে সংগ্রাম চলছে, চলবে, মুসাফির সংগ্রাম চলছে, চলবে, মৌলভীর সংগ্রাম চলছে, চলবে। আমি আবার দেশপ্রেমিক সকল রাজনৈতিক শক্তিকে উদাত্ত আহ্বান জানাতে চাই, যারাই মৌলিক প্রশ্নে একমত হবেন, মালিকানার ভিত্তিতে আমরা শেয়ারিং এর ভিত্তিতে দেশ চালাবো, শুধু আপনি মালিক হয়ে অন্যদেরকে খয়রাত দিবেন, সেই রাজনীতির দিন শেষ। আসুন সকলে মিলে জুলাইয়ের অংশীজন, জুলাই বিপ্লবের অংশীজন, বিগত ফ্যাসিবাদের আক্রমণ জুলুমের শিকার সব মজলুম পক্ষ আসুন, হাতে হাত রাখি, আগামীর বাংলাদেশ ঐক্যবদ্ধভাবে আমরা গড়ে তুলি। আর যদি কেউ নিজের বড়ত্বের দাম্ভিকতায় নিজেকে সেপারেট রাখতে চায়, আমি বাংলার মানুষের কাছ থেকে যে আভাস পাচ্ছি, বাংলাদেশের মানুষ আর কোন অভিজাত জমিদার শ্রেণীকে তাদের শাসক হিসেবে দেখতে চায় না। বাংলার মানুষ জুলাই বিপ্লবের পরে শিখে গিয়েছে, ছাত্র শ্রমিকরাই বিপ্লব করে, বড় লোকরা শুধুমাত্র জমিদারি করতে জানে, জনগণের সেবা করতে জানে না। ইনশাআল্লাহ জনগণের অধিকার নিয়ে, জনগণের জন্য ইনশাআল্লাহ রাজনীতি করব।
আরেকটা কথা বলে যাই, এই সংখ্যালঘু ভাইদের অন্তরের মধ্যে একটা ভীতি তৈরি করবার অপচেষ্টা চালানো হচ্ছে। সংখ্যালঘু ভাইদেরকে একটা কথাই বলি, আপনারা বাংলাদেশের 55 বছরের নিজেরাই সাক্ষী। বিগত যে কোনো সময়ের তুলনায় বর্তমান 5ই আগস্ট পরবর্তী বাংলাদেশে আপনারা ভালো আছেন, নিরাপদে আছেন। কারণ আগে আপনাদেরকে রাজনীতির ঘুঁটি হিসেবে শুধু ব্যবহার করা হতো। আপনারা ছিলেন রাজনীতির হাতিয়ার। রাতের অন্ধকারে মন্দিরে, আপনাদের ব্যবসা প্রতিষ্ঠানে যারা অগ্নিসংযোগ করে কালনাগিনী হয়ে ছবল মারত, দিনের বেলায় তারাই ওঝা হয়ে ঝাড়তে আসত। এই ছিল বাংলাদেশে ক্ষমতাসীনদের নাটক। এখন আর নাটকের নায়িকাও নাই, বাংলাদেশে নাটকও নাই। সংখ্যালঘু ভাইয়েরা আপনারা সাক্ষ্য দিবেন, 5ই আগস্ট বিপ্লবের পর যখন বাংলাদেশের পুলিশ প্রশাসন ভেঙে পড়েছিল, আইন শৃঙ্খলা বলতে বাংলাদেশে কিছুই ছিল না, ঠিক সেই সময়টায় বাংলাদেশের ইতিহাসের এক ক্রান্তিকালে রাতের ঘুম হারাম করে কারা আপনাদের মন্দির, পেগোডা, গির্জাগুলোকে পাহারা দিয়েছিল? আমি তাদের নাম বলতে চাই না, আপনারাই বলবেন। বাংলাদেশ সহ আন্তর্জাতিক গণমাধ্যম সাক্ষ্য, এদেশের আলেম ওলামা, ইমাম সাহেবান, ধর্মীয় সংগঠনগুলোর নেতা কর্মীরা তারা এভাবে বিপ্লবের পর আরামের ঘুম না ঘুমিয়ে সংখ্যালঘুদেরকে আমানত মনে করে সেই আমানতের দায়িত্ব পালনের জন্য নির্ঘুম রাত কাটিয়েছে। আমরা বলতে চাই, আমরা সেই জাতি যাদের নবী বলেছেন, খবরদার তোমাদের দেশে যদি কোন সংখ্যালঘু মুসলিম অন্যায়ভাবে নির্যাতনের শিকার হয়, কিয়ামতের দিন আমি তার পক্ষ হয়ে আল্লাহর দরবারে মুসলমানের বিরুদ্ধে বিচার দায়ের করব। কাজে কোন মুসলমান আল্লাহর নবীর বিবাদী হওয়ার দুঃসাহস করবে না। এই জন্য আমরা স্লোগান ধারণ করেছি, ধর্ম বর্ণ ভিন্ন মত সবার জন্য খেলাফত। খেলাফত নট অনলি ফর মুসলিমস। খেলাফত শুধু মুসলমানের জন্য নয়। খেলাফত যেমন মুসলমানের, খেলাফত তেমন হিন্দুর, খেলাফত তেমন বৌদ্ধর, খেলাফত তেমন খ্রিস্টানের। প্রতিটি নাগরিকের মৌলিক অধিকার নিশ্চিত করার নামই হলো খেলাফত। তাই আসুন, আমার এই প্রজন্মকে আমি বলবো, আসুন আমাদের হাতকে শক্তিশালী করুন। অনেক রঙের বাংলাদেশ দেখেছেন, ইনশাআল্লাহ এবারের বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। ইনশাআল্লাহ দেশপ্রেমিক বৃহত্তর রাজনৈতিক একটি ইতিহাসের ঐতিহাসিক সমঝোতা হবে বাংলাদেশে। সকল রাজনৈতিক পক্ষ মিলে বাংলাদেশকে জুলাই সনদের আঙ্গিকে, জুলাই সনদের ভিত্তিতে ৭২-এর দেশ বিরোধী বন্দোবস্তকে বঙ্গোপসাগরে ফাঁসিয়ে দিয়ে জুলাই সনদের ভিত্তিতে আগামীর বাংলাদেশ আমরা গড়ে তুলবো ইনশাআল্লাহ। থাকবেন তো আপনারা? রিকশা মার্কায় সিল মারবেন তো? গণভোটে হ্যাঁ বাক্সে আপনারা সিল মারবেন তো? নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ইলাহুল আলামিন, রাব্বুল আলামিন, আয় আল্লাহ, এই জাতি মানুষ আল্লাহ অনেক কষ্ট করেছে, তারা অনেক ঘাম অশ্রু রক্ত ঝরিয়েছে। আয় আল্লাহ, এদেশের মানুষের এই সংগ্রামকে আপনি সাফল্যমণ্ডিত করুন। আয় আল্লাহ, দেশবাসীর সেবা করার সুযোগ এদেশের আলেম সমাজকে দান করুন। আয় আল্লাহ, ইসলামী নেতৃত্বকে দান করুন। দেশপ্রেমিক সকলকে ঐক্যবদ্ধ হয়ে এই জাতিকে আয় আল্লাহ উন্নতির জন্য তাদের সেবা করার সুযোগ দান করুন। আয় আল্লাহ, জাতিকে ঐক্যবদ্ধ ভাবে দেশটাকে সামনের দিকে নিয়ে যাওয়ার তৌফিক দান করুন। ربنا تقبل منا انك انت السميع العليم. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.